শুরু করো ক্লাস। গুড আফটারনুন প্রত্যেককেই। তোমাদের স্যার মিনাল আলী মিয়া আমার খুব কাছের এবং খুব ভালো বন্ধু। তোমাদের সঙ্গে দীর্ঘদিনের একটা ইচ্ছেও ছিল যে একবার সামনাসামনি হয়তো ক্লাস করি। আজকের এই প্যান্ডেমিক সিচুয়েশনে বুঝতেই পারছো চারিদিকের পরিস্থিতি যা খারাপ, এবং আমাদের বাড়িতে বসেই ওয়ার্ক ফ্রম হোম, সেই হিসেবে ক্লাস করতে হচ্ছে, প্লাস ক্লাস করাতে হচ্ছে, কিংবা তোমরাও ক্লাস করছো। তো যাই হোক, যাবতীয় প্রতিকূলতার মধ্যে থেকেও যারা আজকে এই ক্লাসে অংশগ্রহণ করেছো তাদের প্রত্যেককেই ওয়েলকাম করছি ব্যক্তিগতভাবে। এবং তোমরা নিশ্চয়ই জেনেছো যে আমি তোমাদের যে বিষয়টার উপর আলোচনা করব সেটা হচ্ছে বাংলা ছোট গল্পের উদ্ভব ও বিকাশ পর্ব। এটা নিয়ে একটা কমন বিষয়, খুব সহজ, সেই বিষয়ের উপরেই জাস্ট কিছুটা আলোকপাত করা। দেখো, পড়াবো ঠিক এই অর্থে আমি ধৃষ্টতা দেখাবো না। আসলে আমরা প্রত্যেকেই কেউ না কেউ একে অপরের কাছ থেকে শিখি, জানি, এবং এইভাবেই আমাদের জীবনটা এগিয়ে চলে। তো যাই হোক, তোমাদের কাছ থেকেও হয়তো অনেক আমার শেখার থাকতে পারে, কিংবা আমার কাছ থেকেও তোমাদের অনেক কিছু জানার থাকতে পারে। তো তোমরা নিশ্চয়ই আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা থেকে ভাবছো যে আমি কোথায় আছি। আসলে আমিও একটা প্রত্যন্ত গ্রামে বসবাস করি। আমার বাড়ি হচ্ছে রায়গঞ্জ থেকে একদম পুরো উত্তরে বাংলাদেশ বর্ডার, বিন্দল জায়গাটার নাম। এখানে বাংলাদেশ যেহেতু পাশে, এই জন্য এখানে নেটওয়ার্ক পাওয়া যায় না। তোমাদের মতোই একটা প্রত্যন্ত জেলায় আমি বসবাস করি, ফলে বাড়িতে নেটওয়ার্ক না থাকার দরুন আমি মাঠে এসে ক্লাস নিই আমার কলেজের ছেলে মেয়েদেরকে নিই, এবং তোমাদেরও তাই। যাই হোক, আমরা মূল টপিকে ফিরে যাই। আহ, তো কি নাকি মিনাল শুরু করি বিষয়টা? হ্যাঁ, ক্লাস শুরু করো। আচ্ছা, তো যাই হোক, ছোট গল্প এবং তার উদ্ভব এবং তার বিকাশ পর্ব, এই কথাগুলো আলোচনা করার পূর্বে তোমরা নিশ্চয়ই জানো ছোট গল্প ব্যাপারটা কি। ছোট গল্প হচ্ছে একটা বাংলা সাহিত্যের একটি অন্যতম প্রকরণ, একটা বিভাগ, একটা উপবিভাগ। যেমন ছোট কবিতা, উপন্যাস, নাটক, ঠিক আছে, ভ্রমণ সাহিত্য, কিংবা জীবনী সাহিত্য, কিংবা হচ্ছে পত্র সাহিত্য, এরকম অসংখ্য ভাগ উপভাগ আছে। তার মধ্যে বাংলা সাহিত্যের নবীনতম সংযোজন, মানে সব থেকে মানে কি বলবো, আধুনিকতম সংযোজন, সে হচ্ছে ছোট গল্প। এবার কি সেই ছোট গল্প, কার কি তার সংজ্ঞা, কাকে আমরা বলতে পারি, আমি জাস্ট সংক্ষেপে বিষয়গুলোকে একটু হাইলাইট করছি। তো ছোট গল্পের সংজ্ঞা নিয়ে অনেকে অনেক রকম করে বলেছেন, কিন্তু যথার্থ সংজ্ঞা কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার বর্ষা যাপন কবিতার মাধ্যমেই আমাদের কাছে তুলে ধরেছেন। আমি জাস্ট কয়েকটা লাইন বলছি। তিনি কি বলছেন একটি কবিতাতে, কবিতাটার নাম হচ্ছে বর্ষা যাপন। তোমরা একটু নোট করে নিতেও পারো, এগুলো আসলে লাগবে। কবিতাতে তিনি শুরু করছেন, ছোট প্রাণ ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্তই সহজ সরল, সহস্র বিস্তৃত রাশি, প্রত্যহ যেতেছে ভাসি, তারই দু চারিটি অশ্রু জল। নাহি বর্ণনার ছটা, ঘটনার ঘন ঘটা, নাহি তত্ত্ব নাহি উপদেশ, অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হয়েও হইল না শেষ। ঠিক এই জায়গাটা, শেষ হয়েও হইল না শেষ। আসলে ছোট গল্পের এই প্রকরণের মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের বুঝাতে চাইলেন যে ছোট গল্প ঠিক এমন একটি জায়গা, এমন একটি সংকেত বিন্দু, ঠিক অন্ধকার ঘরের মধ্যে আমি যদি একটা টর্চ লাইটকে জ্বালাই, তাহলে সেই ঘরের পার্টিকুলারলি ওয়ালের মধ্যে কোনো একটি জায়গায় যে আলোকপাত করে, ঠিক জীবনের ঠিক কোনো একটি অংশকে, কোনো একটি বিন্দুকে শুধুমাত্র আলোকপাত করা, যেটাকে বলা যায় বিন্দুতে সিন্ধু দর্শন। ঠিক ছোট গল্প কিন্তু এই আঙ্গিকে বা এই উদ্দেশ্যেই আমাদের বাংলা সাহিত্য প্রকরণে যুক্ত হয়েছে। জাস্ট আমি ছোট গল্পের একটা ধারণা দিয়ে মূল জায়গায় এবার যাব। সেটা হচ্ছে, আচ্ছা এই ছোট গল্প এলো কি করে, এই প্রকরণটা হঠাৎ করে এলো কেন? এটা কি পার্টিকুলারলি কোন একজন লেখক কবি তারা নিজের মতো করে লিখে দিলেন চলে এলো? নিশ্চয়ই নয়। প্রতিটি সাহিত্য প্রকরণের
আবির্ভাব এবং তার বিস্তৃতির ক্ষেত্রে একটা দীর্ঘ ইতিহাস আছে। তো ঠিক ছোট গল্পের ইতিহাসটা কিন্তু আমাদের শিকড়ের সঙ্গে যুক্ত, যেটাকে বলা হচ্ছে ফোকটেল। ফোকটেলটাকে বাংলায় বলছি আমরা লোককথা। তোমরা নিশ্চয়ই উত্তরবঙ্গের ছেলেমেয়েরা জানো ভালো করে, আমরা উত্তরবঙ্গের ছেলেমেয়েরা ছোটবেলায় বড় হয়েছি, আমাদের বয়স্ক দাদু দিদা ঠাকুরমা ঠাকুরদা এদের সাহচর্যে এরা আমাদের ঘুম পাড়ানোর সময় নানান যে লৌকিক অলৌকিক গল্পকথা এগুলি শোনাতেন। এগুলি কিন্তু ফোকটেল বা লোককথা, ভূত প্রেতের গল্প, দৈত্যী দানবের গল্প, রাক্ষসের গল্প। আসলে মানব সমাজ তার যাত্রাপথের শুরু থেকেই যেন একটু গল্প প্রেমিক। তারা গল্প বলতে ভালোবাসে, যেখানে কল্পনা আছে, বাস্তবতা আছে, অতি বাস্তবতা আছে, কিংবা হয়তো অবিশ্বাস্য কিছু মুহূর্তও আছে, আমরা জানি। তো ঠিক এইরকম একটা জায়গা থেকেই মূলত ছোট গল্পের যাত্রা শুরু। আর এই যাত্রা শুরু হতে হতে আমরা দেখলাম প্রথম 1842, এই সময়টা মনে রাখবি, 1842 খ্রিস্টাব্দে এডগার এলান পো এরকম একজন পাশ্চাত্য ক্রিটিসাইজার বা সমালোচক, তিনি একটি গ্রন্থের সমালোচনা করতে গিয়ে, সেই গ্রন্থের লেখালেখি বিষয়ে বলতে গিয়ে কিছু কথা বলেছিলেন। ওই কিছু কথা থেকেই তৈরি হয়েছিল পরবর্তীতে এই ছোট গল্প রচনার নিয়ম কানুন, যেখানে তিনি বলছেন যে একটি শর্ট স্টোরি, ছোট একটি গল্প কিভাবে তৈরি হবে, সামান্য চরিত্র নিয়ে, সামান্য ঘটনাক্রম নিয়ে, একমুখীন গতিতে চলবে, কোন রকমের শাখা প্রশাখা বিস্তার করবে না, যে উদ্দেশ্য নিয়ে চলবে বা যে অভিপ্রায় নিয়ে চলবে সেটার চূড়ান্ত বিন্দুতে পৌঁছে যাবে খুব তাড়াতাড়ি। ঠিক ওই গ্রন্থ আলোচনা করতে গিয়ে তিনি যা যা কথা বলে গেলেন, তার অজান্তেই যেন একটা সাহিত্যের নতুন প্রকরণের জন্ম হয়ে গেল, যার নাম হচ্ছে শর্ট স্টোরি। এবং আমরা পাশ্চাত্যের ফ্রান্স, জার্মানি, ইংল্যান্ড এরকম অসংখ্য দেশে এর অ্যাপ্লাই হতে দেখলাম। আর আমাদের দেশেও কিন্তু এটা অ্যাপ্লাই হয়েছিল, কিন্তু সেটা এই নিয়ম দিয়ে নয়। তোমাদের প্রথমেই বলেছি, যেহেতু আমরা জন্মগত সূত্রেই এই ফোক টেল নিয়েই বড় হচ্ছি, এই গল্প বলা, গল্প শোনা, আখ্যান ধর্মিতার উপরেই আমাদের যেহেতু বেড়ে ওঠা, এই জন্য বাংলা সাহিত্যে এই ছোট গল্পের ধারাটা মূলত গদ্য সাহিত্য শুরুর থেকেই। তোমরা নিশ্চয়ই জানো ফোর্ট উইলিয়াম কলেজের কথা, তোমরা নিশ্চয়ই জানো সেই ইংরেজ মিশনারিদের কথা, যারা এখানে এসে শ্রীরামপুর কলেজ এবং ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেছিলেন। সেই গল্পগুলো তোমরা নিশ্চয়ই জানো। ইংরেজ সিভিলিয়ানদের এদেশীয় শিক্ষা, এদেশীয় কালচার এগুলি শেখার জন্য তারা কি করতেন, এদেশের পণ্ডিতদেরকে দিয়ে বিভিন্ন রকম গল্প কথা লিখতেন। তারা লোকমুখে প্রচলিত এই যে ফোকটেল গুলো, কিংবা গ্রামে গ্রামে প্রচলিত এই যে নারী মুখের বিভিন্ন রকম গল্প কথা, সেগুলিকে লিখলেন আক্ষরিক অর্থে। বাংলা ছোট গল্পের সূচনা পথ, লিখিত আকারে সূচনা পথ এই 1802 খ্রিস্টাব্দ থেকেই। এখানে আমরা দেখতে পাবো হিতোপদেশের গল্প, মানে বিভিন্ন রকম উপদেশমূলক গল্প, আরব্য উপন্যাসের কিছু কিছু রোমাঞ্চকর স্মৃতিমূলক বা রোমাঞ্চকর কাল্পনিক গল্প কথা। আমরা এখানে দেখতে পাবো খ্রিস্টান মিশনারিদের রচিত নীতিমূলক কথা, কিংবা মানুষের জীবনের বিভিন্ন ক্রিয়াকর্মের কথা, অর্থাৎ বিভিন্ন পেশায় নিয়োজিত মানুষের দৈনন্দিন জীবনযাত্রার কথা। আর এই কথাগুলি যেন আমাদের ছোট গল্পের ভিতরের যে ভিত্তিটা, তার শিকড়টাকে যেন তৈরি করছে। এই প্রসঙ্গে উদাহরণ দিতে হয়, তোমরা এগুলো নোট করে নেবে, যদি সম্ভব হয় একটু নোট করে নেবে। সেটা হচ্ছে রামরাম বসুর লিপিমালা, উইলিয়াম কেরির ইতিহাসমালা, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের প্রবোধচন্দ্রিকা, এমনকি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণ পরিচয়ের দ্বিতীয় ভাগ, যেখানে দেখবে ভুবনের গল্প আছে। তোমরা প্রত্যেকেই পড়েছো নিশ্চয়ই। আসলে আমাদের ছোটবেলাটা বর্ণ পরিচয় দিয়েই শুরু হয়।
সেখানে ভুবনের গল্পগুলো আমরা জানি। তো এটাও কিন্তু বাংলা ছোট গল্পের প্রথম পথকে নির্মাণ করছেন বা প্রতিনিধিত্ব করছেন। তারপরে আমরা কি দেখব? তারপরে আমরা দেখব শশীচন্দ্র দত্তের টাইমস অফ ট্রু এরকম একটি গ্রন্থের কথা, যেখানে ছোট ছোট ঘটনা, ছোট ছোট ঘটনাক্রম, ব্যক্তি মানুষের জীবনের কথা, সমাজের কথা ইত্যাদি বিষয়গুলিকে নিয়ে অসংখ্য দিকগুলো এই গ্রন্থের মধ্যে তুলে ধরেছেন। এইবার এই তো গেল একটা প্রেক্ষাপট, জাস্ট একটা ভিত্তিভূমি তৈরি হচ্ছে। তো তোমরা জানো যে কোনো জিনিসের যখন একটা ভিত্তিভূমি তৈরি হয় সেখানে কিন্তু তার মানে পরিপক্কতা আশা করা যায় না। যে কোনো একটা সূচনা দেখবে, একটা মাটির একটা তুমি হয়তো পুতুল তৈরি করছো, সেই পুতুলটা কি প্রথম দিকে কি মজবুত হয়ে যাবে? নরম থাকবে, আস্তে আস্তে রৌদ্র পাবে, তারপরে সেটা শক্ত হবে, তারপরে তুমি আগুনে পোড়াবে, তারপরে সেটা একদম আরো বেশি মজবুত হবে। ঠিক এইরকমই অসংখ্য তাপ, উত্তাপ, অসংখ্য হিট, এগুলোর ফলে অসংখ্য উত্থান পতন, গ্রহণ বর্জন, এগুলির ফলে আস্তে 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 কি করছে আমরা দেখলাম ঊনবিংশ শতাব্দীর প্রথম দশক বাংলা ছোট গল্পের ভিত্তিভূমি, একটা প্রাথমিক সূচনার একটা ইঙ্গিত তৈরি হচ্ছে। ক্লিয়ার? এটুকু অংশ অন্তত ক্লিয়ার? 1800 থেকে 1850 খ্রিস্টাব্দের মধ্যে এই সময়ে বাংলা ছোট গল্পের যে প্রাথমিক প্রস্তাবনা তার ইঙ্গিত পাচ্ছি, মানে একবারও বলছি না ছোট গল্প পাচ্ছি, ছোট গল্প কিন্তু একবারে হয়নি, তার যে সূচনার পথ এভাবে আস্তে আস্তে আসছি। তারপরে এইবার যদি আমরা দেখি 19 শতকের দ্বিতীয়ার্ধ, মানে 1850-এর পর আমরা কি পাবো? আমরা প্রথম দেখলাম 1880 খ্রিস্টাব্দে জ্যৈষ্ঠ মাসে বঙ্গদর্শন পত্রিকায় পূর্ণচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি লেখা, যার নাম হচ্ছে মধুমতি। ছোট গল্প আলোচনায় এটা কিন্তু একটা মাইলস্টোন, এটা মাথায় রাখবে। ছোট গল্প যেহেতু আমরা পড়ছি বা তোমাদের হয়তো পরবর্তীতে অনেক জায়গায় এই ব্যাপারগুলো লাগবে, তোমরা যারা আজকে আছো আলোচনায় শুনছো, তোমরা এই নামটা মনে রাখবে, মধুমতি। কার লেখা? পূর্ণচন্দ্র চট্টোপাধ্যায়। 1880 খ্রিস্টাব্দের জ্যৈষ্ঠ মাসে বঙ্কিমচন্দ্রের সম্পাদিত বঙ্গদর্শন পত্রিকায় এটি প্রথম প্রকাশ হচ্ছে। আর এখানেই যেন বাংলা ছোট গল্পের কিছু কিছু বৈশিষ্ট্য উঠে এলো, যেটা আমরা এডগার এলান পোর কথাটা বললাম। এডগার এলান পো যে সমালোচনা করতে গিয়ে তিনি যে নীতি বা যে তিনি যে সূত্রগুলোর কথা বললেন, তিনি যে বৈশিষ্ট্যের কথা বললেন, ক্যারেক্টারিস্টিক্সের কথা বললেন, এগুলি যেন কিছুটা ওখানে খুঁজে পাওয়া যাচ্ছে। এই জন্য বাংলা ছোট গল্পের সূচনা পথের প্রথম যদি আমরা সার্থক ছোট গল্পের যাত্রী হিসেবে ধরি, তাকে আমরা মধুমতিকেই সেই প্রাপ্য অধিকারটুকু দেব, যার লেখক হচ্ছেন পূর্ণচন্দ্র চট্টোপাধ্যায়। এছাড়াও ওই সময় পড়বে আরো কয়েকটি গল্প আছে, যেমন কুসুম কুমারী বলে একটি গল্প, যদিও এর লেখক সম্পর্কে জানা যায়নি। সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়ের দুটো বিখ্যাত গল্প, রামেশ্বরের অদৃষ্ট এবং দামিনী। অনেকেই হয়তো দামিনীকে নিয়ে বলে যে না এটা বড় গল্প, এটা ছোট গল্প বলা যায় না। হ্যাঁ, আকারে বিশাল বড় মাপের একটা গল্প দামিনী, কিন্তু ওখানেও ছোট গল্পের অসংখ্য বৈশিষ্ট্য আমরা কিন্তু দেখতে পাবো। আমরা দেখতে পাবো রামগতি ন্যায়রত্নের মজলিসি গল্প, আর এই পর্যায়ে দেখতে পাবো রবীন্দ্রনাথের প্রথম গল্প, যার নাম হচ্ছে ভিখারিনী। তাহলে দেখো যে ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধ ঠিক অনেকটা যেন ছোট গল্পের বাল্যকাল, ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধ ছোট গল্পের জন্মকাল, মানে জন্ম থেকে দ্বিতীয়ার্ধে যেন বালকত্বে পদার্পণ করলো। তোমাদের কারোর মধ্যে থেকে একটা শব্দ আসছে মনে হয় নাকি? মৃণাল একটু দেখো তো। আচ্ছা, মিউট করে দেবে। ঠিক আচ্ছা, আছে। এইবার ওই সময়টাতে আরেকটা বিষয় দেখবে, খেয়াল করবে,
তারকনাথ গঙ্গোপাধ্যায়, তারকনাথ গঙ্গোপাধ্যায়, এটা কিন্তু মাথায় রাখবে। তারকনাথ গঙ্গোপাধ্যায়ের হাত ধরেই মূলত বাংলা ছোট গল্প সেই বাল্যকাল থেকে কৈশোরে পদার্পণ করল। বোঝা গেল? পূর্ণচন্দ্র চট্টোপাধ্যায়ের মধুমতির মাধ্যমে বাংলা ছোট গল্পের বাল্যকালের যাত্রাপথ, তার সঙ্গে কুসুম কুমারী, রামেশ্বরের অদৃষ্ট, দামিনী, নিদ্রিত প্রণয়, মজলিসি গল্প, ভিখারিণী, এই ইত্যাদি গল্পগুলোতে ছোট গল্পের বাল্যকালটা কাটছে। এবং যখন এই তারকনাথ গঙ্গোপাধ্যায়ের গল্পেতে চলে যাব, সেখানে দেখব ছোট গল্প তার বাল্যকাল কাটিয়ে যেন কৈশোরে পদার্পণ করল। কি কি সেই গল্প? ললিত ও সৌদামিনী, সুখ ও দুঃখ, আর নিধিরাম, এই তিনটি গল্পকে তিনি একত্রে প্রকাশ করেছিলেন 1889 খ্রিস্টাব্দে। গ্রন্থটির নাম ছিল তিনটি গল্প। এই গ্রন্থটির নামই হচ্ছে তিনটি গল্প। এবার ওখান থেকে এবার কৈশোরকালে চলে আসলাম। কৈশোরকালের প্রতিনিধিত্ব হিসেবে কাকে দেখব? ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। এই ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় আমরা রবীন্দ্র পূর্ববর্তী যুগের বিখ্যাত সাহিত্যিক হিসাবে চিনি। তার মুক্তমালা, ডমরুচরিত, ভূত মানুষ, এরকম মজা টাইপের কিছু গল্প, যেখানে ব্যঙ্গ আছে, বিদ্রূপ আছে, অনেকটা ইঙ্গিত আছে। সেই ইঙ্গিতের মাধ্যমে জীবনের চূড়ান্ত সত্যগুলোকে তিনি তুলে ধরার চেষ্টা করছেন। মানে আমরা কৈশোর কাল পর্যন্ত গল্পগুলোর মধ্যে যতটা না জীবনের বাস্তবতাকে দেখতে পাচ্ছি, ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের মধ্যে এসে সেই জীবনের বাস্তবতাটা একটু অন্যরকম এঙ্গেল থেকে উঠে আসছে। ব্যঙ্গের খোঁচায়, হাস্যরসের আধারে এমন এমন কিছু চূড়ান্ত বাস্তবতা গুলো উঠে আসছে, যেটা যেন বা ছোট গল্পকে বাল্যকাল থেকে যেন অনেক কৈশোরকাল থেকে যৌবনে পদার্পণ দিকে ঠেলে দিচ্ছে। মানে একটা গাছ, একটা চারা অঙ্কুর হচ্ছে মাটি থেকে, আস্তে আস্তে বড় হচ্ছে, দুটো পাতা, চারটে পাতা, আস্তে আস্তে বড় হচ্ছে, তার সঙ্গে শাখা প্রশাখা। ঠিক ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের গল্পের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে বাংলা ছোট গল্প যেন তার স্বমহিমায় আত্মপ্রকাশ করলো, এবং সেখানে ছোট ছোট কচি কচি ডালপালা গুলোও দেখা গেল। এটাও কিন্তু আমাদের একটা ভাইটাল পয়েন্ট, একটা ইম্পর্টেন্ট জায়গা। ছোট গল্পের উদ্ভব পর্বে ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের গল্প কিন্তু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এবার এবার আমরা দেখি ঠিক 19বিংশ শতাব্দী শেষ হচ্ছে ওই পর্বটাতে কাকে পাবো? স্বর্ণকুমারী দেবীকে পাবো, নগেন্দ্রনাথ গুপ্তকে পাবো। স্বর্ণকুমারী দেবী তোমরা জানো, তার নবকাহিনী বলে একটি গল্প, যেখানে ছোট গল্পের অনেকগুলো দিক জাস্ট ইঙ্গিত করা হয়েছে। মানে এখনো পর্যন্ত কিন্তু পূর্ণাঙ্গ রূপে উঠে আসেনি, কেউই নয়, স্বয়ং সম্পূর্ণ কেউ নয়, জাস্ট এই ভিত্তিগুলো তৈরি হচ্ছে। কিন্তু নগেন্দ্রনাথ গুপ্তের যখন কথা বলবো, সেখানে দেখবো যে না, ছোট গল্পের অধিকাংশ এই বৈশিষ্ট্য, মানে বেশিরভাগ নগেন্দ্রনাথ গুপ্ত কিন্তু ইঙ্গিত করছেন। যেখানে জীবনের কথা, যেখানে ব্যক্তি মানুষের কথা, জীবনের প্রতিটি পরতে 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 যার চলার যে মোড়গুলো আছে সেগুলোর কথা, ব্যক্তি অনুভূতির কথা, এই বিষয়গুলো কিন্তু উঠে আসছে। তাহলে খেয়াল করে দেখো, আমরা শুরু করেছিলাম সেই লোকজ ফোকটেল থেকে, গ্রামীণ বাংলায় চর্চিত সেই মৌখিক গল্প প্রবাহের জায়গা থেকে, যেখানে মূলত কল্পনা, যেখানে মূলত ভূত প্রেত দৈত্য দানবের সেই অতিলৌকিক বা অবাস্তব কিছু গল্প কথা, সেখান থেকে আস্তে 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 চেঞ্জ হতে হতে গল্পের বিষয়টা মুভ করছে ব্যক্তির মধ্যে, সমাজের মধ্যে, পরিবারের মধ্যে, এমনকি পরিবেশের মধ্যে। তাহলে বিষয় প্রকরণ চেঞ্জ হচ্ছে, ভাবনার অভিঘাত চেঞ্জ হচ্ছে,
এবং লেখকের যে অভীষ্ট দিক, মানে তিনি কি তুলতে চেয়েছেন, তার অভিপ্রায়ের দিক বদল ঘটছে। এই দিক বদল ঘটতে ঘটতে আমরা দেখলাম, হ্যাঁ সেখানে কি, নগেন্দ্রনাথ গুপ্তের বিখ্যাত একটি গল্প, এটা মনে রাখবি, সেটা হচ্ছে ভৈরবী। এই ভৈরবী গল্পের মাধ্যমেই আমরা দেখতে পেলাম যেন বাংলা ছোট গল্প, এই প্রকরণটি বাংলা সাহিত্যের আঙিনায় যেন স্থায়ী হয়ে গেল। মানে তাকে আমরা আর মানে বাদ দিয়েও পারবো না, মনে হচ্ছে যেন সে রেজিস্ট্রি হয়ে গেছে। মানে বাংলা সাহিত্যের যে প্রকরণের ক্ষেত্রে সে তার নাম নথিভুক্ত করলো যে হ্যাঁ আমি একটা আছি, কবিতা, গল্প, উপন্যাস, নাটক, এর সঙ্গে সঙ্গে আমিও আছি, ঠিক তার নাম যেন নথিভুক্ত হয়ে গেল। এবার আমরা আসি জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের কথায়। তাহলে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরকে নিশ্চয়ই পরিচয় দেওয়ার কোনো দরকার নেই, ঠাকুর পরিবারের একজন অন্যতম সদস্য, এবং তিনি সাহিত্য চর্চার ক্ষেত্রেও অনেক যশস্বী ভূমিকা পালন করেছেন। এক্ষেত্রে তিনি যেহেতু পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত ছিলেন, তিনি কিন্তু সেই ফরাসি সাহিত্যের বিখ্যাত বিখ্যাত যে ছোট গল্পগুলিকে, তখন কিন্তু ফরাসি ভাষায় ছোট গল্প লেখা হচ্ছে এবং সে নামি দামি ছোট গল্প, তিনি সেগুলিকে বাংলায় অনুবাদ করছেন। তাহলে ছোট গল্পের উদ্ভব পর্বে এতদিন ধরে যা আলোচনা চললো, বা এতক্ষণ ধরে যে সময় পর্বটা, আমি 100 বছরের সময় পর্বটা তুলে ধরার চেষ্টা করলাম, এখানে কিন্তু কোনো কোথাও বিদেশি সাহিত্যের প্রভাব ছিল না। আমাদের সাহিত্যিকরা বিদেশি সাহিত্য পড়তেন ঠিকই, কিন্তু সরাসরি তাকে অনুকরণ করে বাংলা সাহিত্য প্রকরণ তৈরি করতে হবে, এটা কিন্তু ছিল না। যেটা আমরা উপন্যাস সাহিত্যের ক্ষেত্রে দেখবো, তোমরা নিশ্চয়ই জানো, তোমরা পড়েছো, তোমাদের স্যারেরা নিশ্চয়ই বলবেন যে উপন্যাস সাহিত্যের ক্ষেত্রে বঙ্কিমচন্দ্র যেমন পাশ্চাত্য রীতি, পাশ্চাত্য আদর্শ, উপন্যাসের গঠনশৈলী, চরিত্র উপস্থাপন ভঙ্গিমা, এগুলি যেমন বিদেশি সাহিত্য থেকে অনুপ্রাণিত হয়ে আমাদের এদেশীয় চরিত্রগুলিকে নিয়ে উপস্থাপন করার চেষ্টা করছিলেন। কিন্তু ছোট গল্পের যাত্রাপথে আমরা প্রথম 100 বছরে এরকম কিছু দেখিনি, আমরা এরকম কিছু দেখিনি। আমরা কোথায় দেখলাম প্রথম? যতীন্দ্রনাথ ঠাকুরের লেখায়, যেখানে তিনি ফরাসির বিখ্যাত বিখ্যাত গল্পগুলিকে, ফরাসি ভাষার গল্পগুলিকে বাংলা ভাষায় অনুবাদ করছেন। আর বৃহত্তর বাংলা পাঠক তথা বাংলা লেখকের কাছে বিদেশি সাহিত্য তথা ফার্সি সাহিত্যের ছোট গল্পের নানান দিকগুলি, মূল রহস্যগুলি উন্মোচন হচ্ছে। যাই হোক, এবার এক্ষেত্রে আর একটা বিষয় তোমাদের বলে রাখা ভালো, সেটা হচ্ছে ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়, কিছুক্ষণ আগে যেটা বললাম, সেই ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় সম্পর্কে বাংলা বিদ্যা চর্চার যত যত মনীষী বা যত বিখ্যাত সেই ক্রিটিসাইজার গুলো আছেন, বিশেষ করে ভূদেব চৌধুরী থেকে শুরু করে আরো অন্যান্য যারা সাহিত্যিক বা সমালোচক, তারা কিন্তু ছোট গল্পের এই ধারায় ত্রৈলোক্যনাথকে একটা আলাদা মর্যাদা দিচ্ছেন। যেমন ভূদেব চৌধুরী বলছেন এক জায়গায়, শুনো, বাংলা ছোট গল্প, বাংলা সাহিত্যের ছোট গল্প ও গল্পাকার, এরকম একটা জায়গায় ভূদেব চৌধুরী কি বলছেন, যে বাংলা সাহিত্যে গদ্যশিল্পী ত্রৈলোক্যনাথ কোনো উদ্দেশ্যমূলক রচনার স্রষ্টা নয়। ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় কোনো উদ্দেশ্যমূলক রচনার স্রষ্টা নয়। এই কথাটা কেন বলছেন, এটা কিন্তু বুঝার ব্যাপার আছে। কারণ ঊনবিংশ শতাব্দীর প্রথম অর্ধ দশক তথা 50 বছরে যতগুলো সাহিত্য তৈরি হয়েছে, সে গদ্য সাহিত্য বলো, যা কিছুই বলো, মিশনারিদের প্রত্যক্ষ কিংবা পরোক্ষ মদতে প্রতিটি সাহিত্যের পিছনে একটি উদ্দেশ্য ছিল, প্রতিটি লেখার পিছনে একটি উদ্দেশ্য ছিল। কিন্তু ত্রৈলোক্যনাথ এমন একজন ব্যক্তি যিনি লিখতে এলেন কোনো উদ্দেশ্য ছাড়াই। আর তোমরা জানো, সাহিত্য হচ্ছে একটি নির্মল মনের একটি অভিব্যক্তি, ব্যক্তি মনের একটি স্বাতন্ত্রতার প্রকাশ, যেটাতে কোনো রকমের উদ্দেশ্য থাকে না, শুধুমাত্র একটা আনন্দ থাকে।
আর স্নেহা ব্যক্তি বিশ্বাস, তুমি মানুষের একটু মিউট করো স্পিকারটা। স্নেহা বিশ্বাস, স্নেহা বিশ্বাস, স্নেহা বিশ্বাস, তুমি স্পিকারটা মিউট করো। কন্টিনিউ। হ্যাঁ, তাহলে এই যে সৃষ্টির যদি মূল রহস্যটা খুঁজে দেখো না, প্রতিটি সৃষ্টি, ছোট গল্প, বড় গল্প, উপন্যাস, নাটক, যা কিছু হোক না কেন, সবকিছুর মূলেই আছে একটি একটি মানে কি বলবো, অকৃত্রিম একটা আনন্দ। আর আনন্দেরই বহিঃপ্রকাশই হয় এক একটি সৃষ্টি। তো স্বাভাবিকভাবেই ত্রৈলোক্যনাথকে প্রথম আমরা দেখলাম যে তিনি কোনো একটি উদ্দেশ্যকে নিয়ে লিখতে আসেননি, তিনি আনন্দের বহিঃপ্রকাশ হিসাবে, তার ভাবনার বহিঃপ্রকাশ হিসাবে, নিজস্ব ক্রিয়েটিভিটির জায়গা থেকে একটি বিষয়কে সৃজন করছেন। তোমরা যদি, এই প্রসঙ্গক্রমে জাস্ট বলছি, যদি মধ্যযুগ এবং আধুনিক যুগের পার্থক্যটা খুঁজে বের করো না, তাহলে এখানে দেখতে পাবে যে মধ্যযুগ এবং আধুনিক যুগের পার্থক্যের মূল জায়গা হচ্ছে যেখানে দেবতাই নায়ক, দেবতাই সবকিছু, যেখানে মানে অলৌকিক বিষয় আশয় কিংবা এরকম একটা জায়গাকে প্রাধান্য দিতে গিয়ে লেখকেরা বারবার করে কলম ধরছেন, সেখান থেকে বেরিয়ে এসে ভারতচন্দ্র প্রথম বলছেন যে আমি দেবতার উদ্দেশ্যে নয়, আমি পার্টিকুলারলি যার পৃষ্ঠপোষকতায় আছি সেই বংশের গৌরব কথা লেখার উদ্দেশ্যেই আমি কলম ধরলাম। সেই অন্নদামঙ্গল, নাম রাখছেন অন্নদামঙ্গল, কিন্তু লিখছেন ওই পরিবারের জীবনী গাথা। একজন লেখক যখন দেবী মহিমা বা দেবত্বের ঊর্ধ্বে উঠে মানুষকে সেই জায়গাটা দিয়ে দেন, তখন থেকে এই মধ্যযুগীয় চিন্তা চেতনার অবসান ঘটিয়ে আধুনিকতার যাত্রা শুরু হয়। তোমরা নিশ্চয়ই জানো 1760 ভারতচন্দ্রের মৃত্যুর পর থেকেই আধুনিকতার ঠিক সূচনা লগ্ন হিসেবে ধরা হয়। ঠিক ওই রকমই বাংলা ছোট গল্পের আমরা যখন বলবো যে 100 বছরের ইতিহাস ঘাটতে গিয়ে যখন দেখতে পাচ্ছি ত্রৈলোক্যনাথের হাতে, যে না, চিরাচরিত গল্প পড়ার ট্রেডিশন থেকে একটু অন্যরকম দৃষ্টিভঙ্গি থেকে, এক কথায় সৃজনাত্মক লেখা প্রথম আমাদের উপহার দিলেন ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। ক্লিয়ার? এর পরে পরে আমাদের অবশ্যই উল্লেখ করতে হয় ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের কথা, স্বর্ণকুমারী দেবীর কথা এবং জলধর সেনের কথা। এরাও কিন্তু ত্রৈলোক্যনাথের মতোই কোনো উদ্দেশ্য নেই, জাস্ট মনের মধ্যে কোনো একটা অভিব্যক্তিকে ক্রিয়েট করলেন, সৃজন করলেন এই ছোট গল্পের মতো করে। এই গেল উদ্ভব পর্বের একটা দীর্ঘ যাত্রা। এইবার আমরা যাব উদ্ভব পর্বের সার্থক রূপ। সার্থক রূপ কার কাছে? আলোচনার শুরুতেই বলেছিলাম বর্ষা যাপন কবিতার কথা, সেই বিখ্যাত মানুষ যার সাহায্যে বা যার মাধ্যমে বাংলা ভাষা ও সাহিত্য গোটা পৃথিবীর কাছে পরিচিত হয়েছিল। তিনি ঠাকুর পরিবারের অন্যতম একজন ব্যক্তিত্ব, রবীন্দ্রনাথ ঠাকুর। 1861-তে জন্মগ্রহণ করেন এবং 1941 খ্রিস্টাব্দে তিনি পরলোক গমন করেন। এই দীর্ঘ 80 বছরের জীবনে তিনি অসংখ্য সাহিত্য আমাদের উপহার দিয়েছেন। বাংলা সাহিত্যের এমন কোনো প্রকরণ নেই যিনি তা লেখেননি। সবকিছুতেই, সব প্রকরণের মধ্যে তার উজ্জ্বল দৃষ্টান্ত আছে। বাংলা সাহিত্য ইকুয়াল টু রবীন্দ্রনাথ, এটা অনেকেই বলেন। যাই হোক, সেই রবীন্দ্রনাথের হাতেই প্রথম আধুনিক বাংলা ছোট গল্পের সার্থক সূচনা। একদম সত্যি কথা অর্থে বাংলা ছোট গল্প যেন যৌবনে পদার্পণ করে গেল পাকাপাকি ভাবে। সেখানে আমরা কি দেখতে পেলাম? সেই কবিতার লাইনগুলো মনে করে দেখো। ছোট প্রাণ, ছোট কথা, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্তই সহজ সরল, কোনো জটিলতা নেই। ছোট ছোট বিষয়, ছোট ছোট অভিপ্রায়, ছোট ছোট অভিব্যক্তি, ছোট ক্যারেক্টার, ছোট ঘটনা, সহস্র বিস্তৃত রাশি